ফারাক্কার সব গেট খুলে দিল ভারত, বাড়ছে নদীর পানি। এদিকে ফারাক্কা নিয়ে তামাশা বন্ধ না হলে জনগণ উপযুক্ত জবাব দেবে বললেন চরমোনাই পীর। জানাবো, দিল্লি কখনোই একটা স্বাধীন বাংলাদেশ হতে দেবে না বললেন ফরহাদ মজহার। এদিকে প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ আশা করেছিলাম বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও বিচারের বিষয়ে যা বললেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফারাক্কার সব গেট খুলে দিল ভারত, বাড়ছে নদীর পানি। বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত। প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করছে ভারত। ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম নিউজ 18 বলছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ার ফারাক্কা বাঁধ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি পেয়েছে, যে কারণে পানির চাপ সামলাতে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। ফলে একদিনে বাংলাদেশে 11 লাখ কিউসেক পানি প্রবেশ করবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমা 77.34 মিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ফারাক্কা বাঁধে পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। পানির চাপ বাড়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, পানি না ছাড়া হলে ফারাক্কা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির এই সংবাদ মাধ্যম বলছে, ফারাক্কা বাঁধ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে। এদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলার। বিহার, ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার গঙ্গা হু হু করে পানি বাড়ছে। ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ বলছে, প্রতিবেশী দুই রাজ্য বিহার, ঝাড়খণ্ডে বন্যা দেখা দেওয়ার ফারাক্কা বাঁধে পানির চাপ রয়েছে। তবে নেপালের পাহাড় থেকে এখনো কোনো পানি নেমে না আসায় কিছুটা স্বস্তি রয়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় বিপদ সীমা থেকে 77.34 মিটার উপরে পানি প্রভাবিত হয়। শনিবার গেট খুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফিডার ক্যানেলে পানির পরিমাণও বাড়ানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধের অবস্থান। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 1962 সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় $1 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় 1970 সালে। ফারাক্কা বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1975 সালে 21 এপ্রিল। ফারাক্কা নিয়ে তামাশা বন্ধ না হলে জনগণ উপযুক্ত জবাব দেবে বললেন চরমোনাই পীর। ফারাক্কা বাঁধের কপাট খুলে দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, প্রতিবেশী দেশের এমন বেআইনি ও অমানবিক আচরণ বন্ধ না হলে জনগণ উপযুক্ত সময় কঠিন জবাব দেবে। চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যের মতো ব্যবহার হতো। অঙ্গরাজ্য করার ষড়যন্ত্র ছাত্র জনতার রক্ত দিয়ে রুখে দিয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। এরপরই প্রতিবেশী দেশটি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারাক্কা বাঁধের কপাটগুলো খুলে দিয়েছে। তিনি আরো বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর একটি স্বার্থান্বেষী মহল লুট ও দখলে মেতেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা মন্দির ও সংখ্যালঘু পরিবারের বাড়ি পাহারা দিয়ে আদর্শের পরিচয় দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রীয় সংস্কার শেষে যথাযথ সময়ে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান রেজাউল করিম। দিল্লি কখনো একটা স্বাধীন বাংলাদেশ হতে দেবে না বললেন ফরহাদ মজহার। দিল্লি কখনোই একটা স্বাধীন বাংলাদেশ হতে দিতে চাইবে না এমন মন্তব্য করে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, শুধু দিল্লি নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না। এটা ভাববেন না যে তারা আপনাদেরকে বুকে জড়িয়ে নেবে। যদি এরপর থেকে আপনি বাঁচতে চান তাহলে রাষ্ট্র গঠন আগে, সরকার গঠন পরে। কিন্তু সরকার আমরা অবশ্যই গঠন করব। সামনে দুরকম নির্বাচন আছে জানিয়ে ফরহাদ মজহার বলেন, একটি নির্বাচন হচ্ছে গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্বাচন, আরেকটি হচ্ছে গঠনতন্ত্র প্রণীত হবার পরে সরকার নির্বাচন। তাই রাজনৈতিক দলগুলো
দলগুলোকে অপেক্ষা করতে হবে সরকারের নির্বাচন প্রস্তুত সরকারের নির্বাচন পর্যন্ত। আর গঠনতন্ত্র প্রণয়নে কাউন্সিল বা নির্বাচনের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে। জনগণ কি ধরনের রাষ্ট্র চায় এই আলোচনাগুলো রাজনৈতিক দলগুলোকে শুনতে হবে। এই শোনার মাধ্যমে আমরা নতুন যে বাংলাদেশ গঠন করতে চাই, আমাদের যে অভিপ্রায় আছে, যারা এই বাংলাদেশ করার জন্য শহীদ হয়েছে, তাদের যে স্বপ্নের বাংলাদেশ তা তৈরি করতে হবে। তিনি বলেন, জনগণ মানে যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, আর যারা ফ্যাসিস্ট তারা কিন্তু জনগণের অংশ না। বিভিন্ন ছুতায় বিভিন্ন কাহিনী কেচ্ছা করে আবার আপনারা ফ্যাসিস্টদের ক্ষমতায় আনবেন, তা হবে না। দ্রুত বিচারের প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, দ্রুত বিচারের চেয়ে আমাদের বেশি প্রয়োজন ন্যায় বিচার চাও। আমরা সত্যটা জানতে চাই। মাইকেল চাকমা বা আমাকে যারা উঠিয়ে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে আমরা তা জানতে চাই। আমাদের যাদের গুম করে নিয়ে যাওয়া হয়েছে তারা কোথায়, তাদের কোথায় কবর দিয়েছে, দয়া করে আমাদের কবরটা দেখাও। গতকাল আনসারদের নিয়ে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বলেন, আজকে আমাদের কাছে গোয়েন্দা তথ্য নাই। গতকাল আনসারদের যে ঘটনা ঘটলো, গোয়েন্দারা কোথায় ছিল, এত দেরি কেন? সকাল থেকেই তো তারা ঘেরাও করেছিল, গেট আটকে ছিল। আমার প্রশ্ন, আপনারা তখন কোথায় ছিলেন? আমি আনসারদেরকে দোষ দিব না। আমি বারবার বলছি, আনসারদের সাথে ছাত্রদের কোনো বিরোধ আমরা বাংলাদেশে চাই না। এই আনসারদেরকে আমাদের কদিন পর লাগবে। যদি গতকালের পর আনসারদেরকে আবার প্রতি বিপ্লবে ব্যবহৃত হয় তাহলে আপনারা নিষিদ্ধ হবেন। প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ আশা করেছিলাম, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতদিন চিন্তিত ছিলাম, প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কিছু শুনতে পাচ্ছি না। কালকে উনি কথা বলছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি বলেছেন কবে নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, তবে রাজনৈতিক দলের সাথে এই ব্যাপারে আলোচনা করতে হবে। আমি আশা করব প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়ায় যাবেন, তিনি রাজনৈতিক দলের সাথে কথা বলবেন। তিনি বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টার রুট ম্যাপ দেবেন, কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে সেটা শুনতে পাইনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসনে আমরা যে সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা ফ্যাসিবাদ সরকারকে মদত দিয়েছে, সাহায্য করেছে, এই হত্যার সাথে জড়িত, তাদের চেহারা আর দেখতে চায় না। দয়া করে অতি দ্রুত এদের অপসারণ করে যারা দেশপ্রেমিক, যারা কাজ করতে চায়, যাদের বঞ্চিত করা হয়েছে তাদের সুযোগ করে দিন, না হলে এটার জন্য জাতি আপনাদের ক্ষমা করবে না। আনসার সদস্যদের আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল সচিবালয় ঘেরা করে আনসার সদস্যদের পোশাক ব্যবহার একটা গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল, ছাত্ররা সেটা নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনির সংকেত, অর্থাৎ যারা পরাজিত শক্তি তারা চায় বিভিন্নভাবে এই বিজয়কে নস্যাৎ করার জন্য। আমরা জনগণকে আহ্বান জানাবো এই বিষয়গুলোকে প্রশ্রয় না দেওয়ার জন্য। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন, যখন ফেসিবাদ ছিল তখন দাঁড়ানোর চিন্তা করতেও পারতেন না, এখন সুযোগ এসেছে, সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে, সেভাবে কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করা, জনগণ সেটা ভালোভাবে দেখবে না। সবাইকে ধৈর্য ধারণ ধরতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের অন্তত সতর্ক হয়ে থাকতে হবে। যে সরকার এসেছে তারা অবশ্যই কাজ করার জন্য এসেছে, তাদেরকে সে সুযোগ দিতে হবে। দেশের সংকটকাল নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা একটা ক্রান্তিকালে আছি। একটি সফল ছাত্র জনতার বিপ্লবের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমাদের এই সরকারের প্রতি আস্থা আছে। সরকারের প্রধান সারা বিশ্বের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও বিচারের বিষয়ে যা বললেন জিএম কাদের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাপন করা উচিত। শেখ হাসিনার শাসন আমলে তার ও তার সরকারের মাধ্যমে সংঘটিত সব অপরাধের জন্য বাংলাদেশের আদালতে বিচার হওয়া উচিত। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। তিনি দেশ ত্যাগ করে চলে যান ভারতে। এরপর জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। সদ্য বিলুপ্ত সেই সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন জিএম কাদের। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাপন করা উচিত। শেখ হাসিনার শাসন আমলে তার ও তার সরকারের সংঘটিত সব অপরাধের জন্য বাংলাদেশের আদালতে বিচার হওয়া উচিত। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে জিএম কাদের বলেন, উভয় দেশের জনগণ যখন সুসম্পর্ক চায় তখন একটি দেশের সর্বোচ্চ প্রভু সুলভ আচরণ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ। এর পরিবর্তে একে অপরকে সমান অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত। বাংলাদেশ ভারত খেদাও ইন্ডিয়া আউট প্রচারণার ব্যাপারে জাতীয় পার্টির নেতা বলেন, এই বিদ্বেষ ভারতের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশে একটি স্বৈরাচারী শাসনের সূচনা অপশাসনের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দেশটির একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তার নেত্রীর প্রতি ভারতের প্রশ্নাতীত সমর্থনের নীতির বিরুদ্ধে। ৭৬ বছর বয়সী রাজনীতিবিদ বলেন, বাংলাদেশের বন্যার জন্য ভারতকে দায়ী করা ঠিক নয়, এটি একটি ভুল ভাষ্য। বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি কিভাবে কাউকে দোষ দিতে পারেন? নিচু এলাকায় পানি প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক। আমরা যে সমস্যা মোকাবেলা করছি সেটি হচ্ছে ভারত থেকে পানি কম ছাড়া, কিন্তু বর্ষাকালে যদি পানি না ছাড়া হয় তাহলে সেখানে অবস্থিত বাঁধগুলো ভেঙে যেতে পারে, অনেক বড় আকারের বিপর্যয়
ঘটতে পারে। জিএম কাদের বলেন, ভারত থেকে আগাম সতর্কতা থাকলে ভালো হতো, যাতে আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেতাম। বাংলাদেশ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন জিএম কাদের। বদ্বীপ অঞ্চল, বাংলাদেশ ও উজানের ভারতীয় অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে, ফলে বেশ কিছু লোক মারা গেছে। বাংলাদেশে প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ত্রিপুরায় গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের কিছু অংশে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে যেসব খবর আসছে সেগুলো গত বৃহস্পতিবার ভুল প্রতিবেদন হিসেবে দাবি করছে ভারত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।